নমস্কার, আমি স্বপন স্ট্রাগলার দেব। আজকে আপনাদের সঙ্গে ইস্যুকু সময়তে একটা ভালো বিষয় নিয়ে শেয়ার করি। আর যেটা বলে থাকি আমার আমার ভালোবাসা সব সাবস্ক্রাইবারদের, ফ্রেন্ডসদের, শুভেন্দুদায়দের একটু ফলো আর সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন স্ট্রাগলার দেব আমার ইউটিউব চ্যানেলটাকে। অবসর সময় সবারই একটা জায়গায় দাঁড়াতে থামতে হয়। কর্মজীবন হোক, যে কোনো কর্মজীবন, যে কোনো পেশার, সে বেসরকারি হোক বা সরকারি হোক। সরকারি 60 বছর বা 65 বছর একটা নির্ধারিত সময় আছে রিটায়ারমেন্টের বা অবসর জীবনযাপনে, অবসর নেওয়ার তার কর্মজীবনে। আর এমনি পেশাগত হয়তো সেরকমভাবে অবসর নেওয়ার সিস্টেমটা লিখিত পরিভাবে হয় না, কিন্তু বয়সের ভারে হোক বা দক্ষতা কমে আসার জন্য হোক বা শারীরিক অসুস্থতার জন্য হোক, বয়সজনিত রোগ ব্যাধির জন্য হোক, একটা জায়গায় সবাইকে থামতে হয়। কিন্তু অনেকে আছে যারা আফটার 60 বা আফটার 70 সারা জীবন কাজ করে আসার পর হয়তো বসে পেনশন পাচ্ছেন। সরকারি চাকরিজীবীদের কথা বলছি। তারা অনেকে জানেন কাজ এখনও করতে চান, যারা একদম শারীরিকভাবে সুস্থ, এনার্জেটিক, কাজ করার মতো মানসিকতা আছে, সেই ধরনের মানুষদের কথা বলছি। আর যারা এমনি খুব রোগগ্রস্ত বা শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েছেন, আমি তাদের কথা বলছি না। তারা হয়তো মানসিকভাবে চান যে আবার একটা কাজ করি, যে কোনো প্রাইভেট জব করি, সরকারি চাকরি করে পেনশনের পাচ্ছি, পেনশনভোগীদের কথা বলছি। পয়সাটা বা টাকাটা হয়তো সেখানে বড় নয়। বড় কি জানেন তো, অবসর জীবনে অনেক সময় ফ্যামিলি সাথ দেয় না। তারাও ব্যস্ত থাকে, ছেলে মেয়ে, নিজের স্ত্রীও সাংসারিক কাজে আরও বেশি ব্যস্ত হয়ে পড়েন। তখন ওই বয়সটা অনেক সময় একাকিত্ব বোধ হয়। মনে হয় হয়তো আমাকে কেউ তুচ্ছ-তাচ্ছিল্য করছে বা সময় কাটছে। কতক্ষণ ধরে আপনি টিভি দেখবেন, গল্পের বই পড়বেন, বাগান করবেন, পশুকে নিয়ে খেলা করবেন। এটা এইভাবে সময় হয়তো কাটানো যায়, কিন্তু সেই মানসিক শান্তিটা পাওয়া যায় না। তাই অনেকে কি করে, ওই বয়সটা পরে চাকরি থেকে রিটায়ারমেন্ট হওয়ার পর বা যে কোনো পেশা থেকে অবসর নেওয়ার পর তারা আবার একটা কাজ করতে চায়, কাজ খোঁজে। সে যাই বেতন হোক, সময়টা কাটানোর জন্য, শরীরটাকে ঠিক রাখার জন্য, মানসিক অবস্থাটাকে একটু সক্রিয় রাখার জন্য। ঘরে থেকে থেকে অনেক সময় আলসেমি এসে যায়, বোর হয়ে যায়, এবং তার আরও একটা কারণ হচ্ছে পারিবারিক ঠিক সঙ্গ পাওয়া যায় না। তখন ছেলে মেয়ে বড় হয়ে যায়, তারা যে যার কর্মজীবনে প্রবেশ করে, ছেলে মেয়ে বিয়ে করলে তারা তাদের সংসারকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তখন এই বৃদ্ধ বা বৃদ্ধাদের প্রতি সময় দেওয়া তাদের পক্ষে সম্ভব হয় না। তো সেই বিষয় নিয়ে আমি একটু আপনার সাথে শেয়ার করি যে অবসর ভেঙে কাজ চান এখনও প্রবীণরা, কিন্তু পান কজন আর করতে পারেন বা কজন? অবসর মানেই কর্মজীবনের দাড়ি নয়, বয়স যে কোনো বাধা নয়। মূলত সে বার্তা দিতেই হলিউডে একটা বিখ্যাত পরিচালক, একজন নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন, ন্যান্সি মেয়ার্স 2015 সালে একটি সিনেমা বানিয়েছিলেন, দ্য ইন্টার্ন। ছবিটির ক্যাচলাইন ছিল এক্সপিরিয়েন্স নেভার গেটস ওল্ড। আর সেই ছবির মূল চরিত্রে বেন রবার্ট ডি নিরো, একজন অবসরপ্রাপ্ত এক্সিকিউটিভ। 70 ইয়ার্স 70 বছর বয়সে একটি ফ্যাশন ওয়েবসাইটে ইন্টার্ন হিসেবে কাজ শুরু করেছিলেন এই বেন। আর সেই কাজে যথেষ্ট দক্ষতার পরিচয় দেন তিনি সেই বয়সে। আর সিলভার স্ক্রিনে তো কত কিছুই ঘটে, তবে বাস্তবে কজনেরই বা এইরকম সুযোগ জোটে? অনেকে পেয়ে যান বিভিন্ন রকম বেসরকারি সংস্থা কাজ, পেনশনটাও জমে আর দুটো পয়সা হাতেও আসে। সবচেয়ে বড় কথা কি জানতো, মানসিক শান্তি একটা পাওয়া যায় একটা কাজের মধ্যে থাকলে। মন এবং শরীর সুস্থ থাকে।
নতুবা সারা জীবন ধরুন 30 বছর 35 বছর কি 40 বছর একটা পেশাতে থেকে সেটাতে অভ্যস্ত হয়ে যাওয়ার পর তারপরে যখন অবসর জীবনটা ঘরের মধ্যে কাটে, সত্যি খুব কষ্ট লাগে। তাই আর সেই সময়ের মধ্যে বা সেই বয়সের মধ্যে ভালো বন্ধুবান্ধব ঠিকমতো পাওয়া যায় না, সময় কাটতে চায় না। আর সেই জন্য প্রবীণরা, অনেকে কথা বলছি, যারা বার্ধক্যজনিত বা শারীরিক অসুস্থতার জন্য পারেন না, চাইলেও মন চাইলেও পারেন না, তাদের কথা নয়, কিন্তু যারা এখনও সক্ষম আছেন, হাঁপিয়ে উঠছেন, ঘরে সময় কাটছে না, তারা কিন্তু কাজের খোঁজে এখনও বেরিয়ে পড়েন, কাজ খোঁজেন, কিন্তু সেটা সবসময় হয়তো হয়ে ওঠে না। আর সমীক্ষা বলছে যে ভারতের 73%, 73% প্রবীণই ফের কর্মজীবনে ফিরতে চান। চারটিখানি কথা নয়, 100 জনের মধ্যে 73 জন আফটার রিটায়ারমেন্ট তারা আবার যে কোনো একটা কাজে নিজেদেরকে যুক্ত করতে চান। তবে ট্র্যাজেডি হলো যে তাদের মধ্যে মাত্র 23%, 23% ফিরতে পারেন কাজের জগতে। এই 73%-র মধ্যে পড়েন কলকাতার বাসিন্দা, আমি একটু নাম করেই বলি, সত্যজিৎ দাশগুপ্ত। তিনি সেরামিক ইঞ্জিনিয়ার, 2023-এর অবসর নিয়েছেন। তবে ঘরে বসে অবসর জীবন কাটানোর ইচ্ছে তার নেই। 60 বছর বয়সে তিনিও হন্যে হয়ে ঘুরছেন, নতুন একটা চাকরি খুঁজছেন, তবে কিছুতেই কোনো কাজ তিনি পাচ্ছেন না। এরকম সবার ক্ষেত্রেই হয় না যে তা নয়। তার মানে নিজেকে এনগেজ রাখা, মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য এবং একটা পরিচিত হোক বা অপরিচিত কাজের মধ্যে থাকলে, মানুষজনের সঙ্গে মেলামেশা করলে মনটা ভালো থাকে, একাকিত্ব আসে না, বোরনেস আসে না, একঘেয়েমিটা অন্তত কাটানো যায়। মনে হয় না কখনো নিজেকে যে কেউ আমাকে বোঝা বলে মনে করছে, বা আমি নিজে বোঝা হয়ে গেছি কারোর, কেউ আমাকে হয়তো চাকরি নেই তুচ্ছ-তাচ্ছিল্য করছে। এক সময় অনেকে দাপটের সঙ্গে অনেক উঁচু র্যাঙ্কে চাকরি করেন, অবসর হয়ে যাওয়ার পর কিন্তু তারা কর্মজীবনে যদি সৎভাবে কাজ করেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন, ততটা তাদের রিপেন্টেড হতে হয় না, অনুতাপ করতে হয় না। কিন্তু যারা কর্মজীবনে, আমার চোখে দেখা, আমার অভিজ্ঞতায় অনেকে আছেন, যেহেতু আমি স্কুল জীবনে চাকরি করে এসেছি, আমি দেখেছি যে হেডমিস্ট্রেস বা হেডমাস্টার বা প্রিন্সিপাল, তারা অনেক সময় অনেক দুর্ব্যবহার করে থাকেন স্টাফদের উপরে। যারা দেখা করতে আসেন তাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখেন। এরকম আমার জানা আছে মধ্য কলকাতায়, কলকাতা 6 চার্চ অফ নর্থ ইন্ডিয়া খ্রিশ্চান মিশনারি, একটা বাংলা মিডিয়াম স্কুল, এই ধরনের আপনি অনেক পাবেন। ক্যাথলিকদের মধ্যে এগুলো আপনি পাবেন না। তাদের কন্ট্রিবিউশন আর তাদের স্যাক্রিফাইস অনেক, যেহেতু তাদের মাথার উপরে তাদের পথপ্রদর্শক সেন্ট মাদার টেরেজা। কিন্তু আদার ডিনোমিনেশন অফ খ্রিশ্চান কমিউনিটি, আপনি প্রায় স্কুলগুলোতে দেখবেন কারাপশন তো আছেই, সরকারি চাকরির মতো, সেরকম আপনি অনেক করাপশন পাবেন। মানে বেছে বেছে চাকরি দেওয়া, কাজ দেওয়া, যেহেতু সরকারি অতটা বাধা বিধিনিষেধ থাকে না। সেখানেও দেখা গেছে যে উচ্চ পদমর্যাদা, সে শিক্ষিকা হোক বা হেডমিস্ট্রেস হোক বা হেডমাস্টার হোক বা প্রিন্সিপাল হোক, অনেক সময়, সবাই নয়, কতিপয় কিছু আছে যাদের ব্যবহার খুব ঠিক মিশনারিজ অনুযায়ী নয়। খ্রিশ্চান মিশনারিতে উনি কাজ করছেন, অবশ্যই তিনি খ্রিশ্চান, হয়তো মিশনারিতে তিনি একটা বড় পদে তিনি চাকরি করছেন, তার সেই ব্যবহারসুলভ খ্রিশ্চানিটি অনুসারে নয়। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি কলকাতায় দেখেছি, নাম বললাম না। এগুলো আমি অনেক আগে এগুলো আমি লিখেছিলাম নাম ধরে ধরে, সেসব ডকুমেন্টস, সেসব প্রমাণপত্র এখন আমার কাছে আছে। এবং সেই স্কুলে
যে পরিচালন কমিটিতে থাকেন, পাশে লাগোয়া চার্চ, তার পাদ্রী, তিনি বাইবেলে রোববার দিন বাইবেলে বড় বড় কথা বলেন, কিন্তু কাজকর্মে তার মধ্যে অনেক অসাধুতা, পক্ষপাতিত্ব দেখা গেছে, যেগুলো বাইবেলের কথার সঙ্গে মেলে না। তো সেই ধরনের তারা যখন অবসর নেবে, তারা যখন তাদের ওই কাজ থেকে যে অবসর নেবে, অবশ্যই তারা রিপেন্টেড হবে যে কাজের সময় আমাদের ক্ষমতার অনুসারে প্রভাব থাকার সময় অনেকের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক আনঅ্যাপ্রুভ স্টাফকে কাজ থেকে বসিয়ে দিয়েছি, তার সংসার কী করে চলবে, যশ সামান্য মায়না পেত, এরকম অন্যায় প্রধানরা করেছে। এটা আমার জানা, আমার অভিজ্ঞতায় আমি দেখেছি। এককাল আমিও সেই পদে চাকরি করে এসেছি, তাই আমি শিখেছি অনেক। আমি এই ঘটনাগুলো বললাম, একটা জায়গাতে চাকরি করে আসার পর আপনি বাইরে কখনো এই ধরনের আপনি দেখবেন না। এগুলো অধিকাংশই বাঙালি খ্রিস্টানদের মধ্যে আপনি এই ধরনের বেশি পাবেন। যাই হোক, হোয়াট এভার লাইক দ্যাট, আপনার রিটায়ারমেন্টে বললাম, যদি ভালো কাজ করে থাকেন আপনার অনুতাপ থাকবে না, আপনার মন শরীর ভালো থাকবে। আর যদি আপনি খারাপ কাজ করে থাকেন, অন্যায় করে থাকেন, আপনার কাজের ক্ষমতার অপব্যবহার করে থাকেন, রাতে আপনি ঘুমোতে পারবেন না। এই চিন্তা করে করে আপনি হয়তো কঠিন রোগাগ্রস্ত বা রোগাক্রান্ত হয়ে যাবেন। এগুলো শেষ বয়সে আসে। ভালো এবং খারাপ কাজের এগুলো হচ্ছে পুরস্কার। তাই গত সেপ্টেম্বর, ধরুন 2025 সালে সেপ্টেম্বর মাস, একটা এজ ওয়েল ফাউন্ডেশন নামে একটা সংস্থা দেশের বিভিন্ন প্রান্তে 10,000 প্রবীণের উপরে একটি সমীক্ষা চালিয়েছিল। আর সেখানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী ওই 10,000 প্রবীণের মধ্যে 73%, মানে 73%ই কাজে ফিরতে চান, মানে রিটায়ার হয়ে যাওয়ার পরও আবার কাজ করতে চান, যা বেতন হোক, সেই সময়টা কাটাতে হবে, মন এবং শরীরটাকে সেই কাজে এনগেজ রাখতে হবে, যেন ঘরে বসে পুরনো স্মৃতি যেন মাথায় ভিড় করে না আসে, মনটাকে শরীরটাকে যেন ব্যতিব্যস্ত করে না তোলে। সেই জন্য মানুষ আবার একটা কাজ খোঁজে আফটার 60 ইয়ার্স, আফটার রিটায়ারমেন্টের পর। আবার অনেকে আছে হেসে খেলে কাটিয়ে দেয়, যদি যারা সত্যি করে তাদের পরিবার তাদের সাথ দেয়, বা ছেলে মেয়ে বলে বা নিজের স্ত্রী বলে, না আর কেন তুমি কাজ করবে, এত বছর কাজ করলে, এত বছর তুমি সংসারটাকে টানলে, এখন তোমার কাজের কি দরকার। সেটা আমি জানি না, সেটা কটা পরিবারের মধ্যেই এরকম আশ্বাস বাণী বা ভালোবাসার কথা পাওয়া যায়। আর যদি বা পাওয়া যায়, হয়তো পেনশনে চলে যায়, মনটা তো সান্ত্বনা দেয়, ঘরের লোক বলছে আবার কাজে যাব, তাদের জীবনটা, বাকি জীবন যতদিন বাঁচবো একটু রিল্যাক্স করে কাটিয়ে দিই, সেগুলি বা কজনের ভাগ্যে হয়। তাই আপনাদের সঙ্গে আমি এইটা একটু শেয়ার করছি যে আপনার রিটায়ারমেন্ট প্রত্যেকটা পরিবারের সঙ্গে আপনারা মিলিয়ে নেবেন আমার কথাগুলো। আর এই যে, তবে জানেন যে এই অবসরের পরেও কাজ করার সুযোগ পেয়েছেন মাত্র এদের মধ্যে, মানে 73%-এর মধ্যে অনলি 23% আউট অফ 73%। 73%-এর মধ্যে 23% এই কিছু কাজ, তারা যে কোনো কাজ, অফিসিয়াল কাজ, তার দক্ষতা অনুযায়ী, তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বা তার শারীরিক সক্ষমতা অনুযায়ী পেয়েছে। সংখ্যাটা খুবই কম। এবং দেখুন, কাজ না পাওয়ার প্রধান কারণ কি জানেন? এই আফটার রিটায়ারমেন্ট, মানে আফটার 60 ইয়ার্স ধরুন বা 65 ইয়ার্স অনওয়ার্ডস, উপযুক্ত সুযোগের একটা অভাব। 2 নম্বর হচ্ছে প্রযুক্তিগত অক্ষমতা এবং স্বাস্থ্যজনিত সীমাবদ্ধতা। দেখুন, তখনকার সময়, আমাদের সময় তো এসব কম্পিউটার মোবাইল ছিল না, আমরা ঠেকে শিখেছি। জানি না, গল্পের গরু গাছে ওঠে, আমাদেরকেও তাই করতে হয়েছে। আমাদের জেনারেশন, সেই সময় তো আমাদের সময় কম্পিউটার বা মোবাইল কিছুই ছিল না, কাজের চাপে পড়ে শিখতে হয়েছে। আর এখনকার জেনারেশন তো তারা জন্ম থেকেই কম্পিউটার মোবাইল ঘাটছে, তাদের কাছে কাজটা অনেক সহজ।
প্রবীণদের আয়ের উৎস সম্পর্কেও একটা সমীক্ষায় উঠে এসেছে, যে সমীক্ষাটা কথা আমি বলেছি আপনাদের একটু আগে। উদ্বেগের তথ্য কি, 35.6% প্রবীণই নির্ভর করেন সরকারি পেনশনের উপরে। 19% মানে 19% পান বার্ধক্য ভাতা। আগেরটা বললাম 35.6% প্রবীণ নির্ভর করে পেনশনের উপরে, আর 19% মানে 19% তারা পায় বার্ধক্য ভাতা, আর 16.6% 16.6% তারা জীবনযাপন করেন জমানো টাকার উপর, মানে তাদের সুদের উপরে। এই হচ্ছে ক্যাটাগরিলি বিষয়। সে চাকরি হোক, ব্যবসা হোক, যে পেশাতেই তারা ছিলেন বা করেছেন। এখন 14.2% মানে শতাংশ, 14.2%, 14.2% নির্ভরতা পরিবারের উপরে, এবং প্রায় 10% প্রবীণ আছেন যে যাদের কোনো স্থায়ী আয়ের উৎস নেই। এখানে আপনার একটু কষ্টসাধ্য ব্যাপার হবে, বললেও মনটা হয়তো খারাপ হতেই পারে। সবাই তো আর পেনশনভোগী হতে পারেননি, বা সেরকম কাজ হয়তো করে আসেননি, বা ব্যবসাপত্তিও করেছেন, যে কারণে হোক শেষ জীবনে সেটাও অনেক আয়ের উৎসটা অনেক ক্ষেত্রে কমে এসছে, বা সেই টাকা পয়সাগুলো কোনো কারণে, কারোর দ্বারা হোক, নিজের ভুলের হোক, জিনিসটা ঠিক জায়গায় নেই যেখানে থাকা উচিত ছিল। আর যারা কাজ করতে চান কিন্তু পাচ্ছেন না, তাদের মধ্যে 80% মানে 80% বলছেন যে দেশে প্রবীণদের জন্য পর্যাপ্ত কাজের সুযোগটাই নেই। 62% মতে 62% তারা কি বলছেন, যে ডিজিটাল সাক্ষরতার অভাব বড় বাধা। এটা তো ঘটনা। আমার ব্যক্তিগত কথা বলি, যেহেতু আমি ভালো স্কুলে বাইরে চাকরি করেছি, সেখানে আমি থেকে আমাকে কম্পিউটারটা শিখতে হয়েছিল। একটা পদে কাজ করতে করতে আমাকে ওটা করতে হয়েছিল, শিখতে হয়েছিল, তাই আমি অল্প বিস্তর শিখেছি। কিন্তু এখনকার জেনারেশনের মতো কি অতটা সুইপ সব কাজ করতে পারা যাবে না। আমার থেকে শিখেছি, আর এরা শিখে এসেছে, তফাৎটা এখানে। এবং 58% মানে 58% জানিয়েছেন যে চলাফেরার অসুবিধা তাদের কর্মজীবন থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এটা তো বলেইছি আপনাকে, যে কর্মদক্ষতা থাকলেও মনে হয়তো 100% ইচ্ছে আছে, কিন্তু শারীরিক সক্ষমতা বা অসুস্থতা হয়তো তাদেরকে অনুমতি দিচ্ছে না, পারমিট করছে না। এটাও একটা দুঃখজনক একটা পরিস্থিতি। করতে চাইছি, করতে পারছি না। কাজ পাচ্ছি, কিন্তু শরীর দিচ্ছে না, হয়তো মন দিচ্ছে না। এরকম ক্ষেত্রে এগুলো খুবই ক্যাটাগরিক্যালি আপনারাও জানেন, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ব্যাপারটা আছে, মনে হলে একটু করি। সবাইকে একটু একদিন ওই জীবনে আসতে হবে। যত তোলাবাজি করুক, মস্তানি করুক, গুন্ডামি করুক, খুন খারাপি করুক, ক্ষমতায় আছে, একদিন যখন ক্ষমতা থেকে সরে যেতে হবে ভাই, সে নেত্রী হোক, নেতা হোক, বা চামচা হোক, বেলচা হোক, একটা বয়সের পর তোমাকে কিন্তু তা আমার সেই গুণের বা তোমার কর্মের হিসাবের খাতার হিসাবটা তোমাকে পাওনা গণ্ডা মিটিয়ে দিতে হবে, সে যেভাবেই হোক। এটা আমি বিশ্বাস করি। আর ভালো কাজ করলে, সৎভাবে যদি তুমি সার্ভিসটা দিয়ে থাকো, রাতে ঘুম তোমার যথেষ্ট ভালো হবে। ঈশ্বর হয়তো সেখানে তোমাকে সুস্থই রাখবে। আর যদি তুমি ক্ষমতার অপব্যবহার করো, একটু আগে যে বলছিলাম আমি মিশনারি স্কুলের কথাগুলো, খ্রিস্টান মিশনারি, গভর্নমেন্ট স্কুলও আছে, ঔদ্ধত্যতা, যেহেতু আমি হেড অফ দ্য ইনস্টিটিউট, এগুলো আমার চোখে দেখা, এই বেঙ্গলেই দেখেছি আমি, এবং নাম ধরে আমি সেগুলো আমার ফেসবুকে পোস্টও করেছিলাম। আমি জানি না তারপরে এর পরিণতি কি হয়েছে, কি শাস্তি না হয়ে দেওয়া হয়েছে আমি জানি না, কিন্তু সেই স্কুলটা মানচিত্রে আছে
কিন্তু না থাকার মতো। ছাত্র মানে গার্লস স্কুল, ছাত্রী সংখ্যা একদম তলানিতে এসে ঠেকেছে, ঢুকছে। কারণ সেই স্কুলের তহবিল থেকে তছরূপ হতো, টাকা পয়সা যথেষ্টভাবে খরচা করা হতো, অনৈতিকভাবে, অপ্রয়োজনীয়। হয়তো 5 টাকা খরচা করার কথা, সেখানে ক্ষমতার জোরে 50 টাকা খরচা করা হয়েছে। সেখানেও অনেক আনঅ্যাপ্রুভড স্টাফ 2000-5000 টাকা বেতনে চাকরি করেছে, জানেন। তাদেরকে পার্মানেন্ট স্টাফরা পর্যন্ত সম্মান দিত না। কারণ আমি তো সরকার থেকে বেতন পাই, আমি তো স্থায়ী স্টাফ, আর তুমি তো অস্থায়ীভাবে কাজ করছো, আমাদের থেকে অনেক কম বেতন পাও, তোমার পার্মানেন্ট চাকরি নয়, স্থায়ী চাকরি নয়। জাস্ট এরকম ধরনের ব্যাপার, এগুলো আমি দেখেছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি জানি না তারপর তাদের কি পরিস্থিতি হবে, আপনার রিটায়ারমেন্ট, হয়তো এর মধ্যে অনেকে রিটায়ারমেন্ট করেও গেছে। এগুলো আমি আপনাদের বলছি প্রায় 2016 বা 15 থেকে অনওয়ার্স, 2019 সাল পর্যন্ত কি 2020 সাল পর্যন্ত, ঠিক করোনার আগে এসব অদ্ভুত আমি দেখেছি। চাকরি খেয়ে নেওয়া, চাকরি থেকে বের করে দেওয়া, সিকিউরিটি গার্ডকে গালিগালাজ করা। সে বেচারা হয়তো অনেক দূর থেকে আসে, গরিব, হয়তো 2-5 হাজার 6 হাজার টাকা বেতনের জন্য সিকিউরিটি গার্ডে কাজ করছে, হয়তো শিক্ষা আছে, চাকরি হয়তো পায়নি, বা কোনো জায়গায় কাজ করতেন, রিটায়ারমেন্ট হয়ে গেছে, সংসার চালানোর জন্য তিনি সিকিউরিটি গার্ডে কাজ করছেন। ঠিক সময় যদি না আসেন, বা হয়তো একটু কোনো ভুলভ্রান্তি করে ফেলেছেন, তাকে অশ্রাব্যভাবে গালিগালাজ করা হতো। সেরকম আনঅ্যাপ্রুভড স্টাফদেরও করা হতো। করতেন কে? প্রধান শিক্ষিকা, প্রধান শিক্ষক, অথবা স্কুলের প্রিন্সিপাল। তারপর তো আদার্স সহকর্মী, সহশিক্ষক, শিক্ষিকারা তো আছেই, যেহেতু আমরা পার্মানেন্ট স্টাফ। এগুলো আই হ্যাভ সিন ইন মাই আইস, তাই সেগুলো আমি শেয়ার করছি। আমি জানি না, দে উইল গেট দেয়ার ওন কয়েন বাই গড। হয়তো তারা সেই প্রতিফলটা শেষ জীবনে পাবে, এটা ঈশ্বর রেখে দেয়। তাই ঔদ্ধত্যতা বর্জন করা উচিত, মানুষকে সম্মান দেওয়া উচিত। কর্মজীবনে আমি যে পদেই চাকরি করি না কেন, ভাবা উচিত যে আমি যার সঙ্গে ব্যবহার করছি সেও কিন্তু দুটো পেটের জন্য সেখানে চাকরি করতে এসছে। হয়তো সে আজকে কর্মজীবন কপাল দোষে হয়তো সে আমার মতো পার্মানেন্ট সার্ভিস করে না, আর করে না বলেই তাকে শিয়াল কুকুরের মতো ব্যবহার করব, ঠিক নয়। আই হেট সাচ কাইন্ড অফ দ্য পিপল। তাদেরকে আমি কখনো শিক্ষক শিক্ষিকা বলে মানি না। আমি শিক্ষক শিক্ষিকার কথাই বললাম কেন, ওইটা আমি স্কুলের কথা ধরে বললাম। এরকম আপনি অনেক অফিস টফিসও পাবেন, এগুলো নতুন কিছু নেই। কারণ চাকরি খেয়ে দেওয়া, তার সংসারে কে পথে বসিয়ে দেওয়া, এরকম অনেক আছে, অনেক আছে। আমি উঁচু পদে কাজ করি, আমার সাবঅর্ডিনেট কর্মচারীকে আমি একটা অবৈধ কোনো কাজ করতে বললাম আমার জন্য, তিনি হয়তো করতে চাইলেন না, তার বিবেকে বাঁধলো, আমার খাটটা গিয়ে তার উপরে পড়লো, তো তার চাকরিটাই আমি খেয়ে দিলাম। লোকের বাড়িতে আগুন লাগানো আর কারোর পেটে ভাত মেরে দেওয়া, এটা গহিত অপরাধ, পাপ, খুব পাপ। ঈশ্বর কখনো ক্ষমা করে না, এটা আমি দেখেছি। তো ঠিক সেরকমই আমি বলছি আপনাদের যে রিটায়ারমেন্টের পর যদি আপনি ভালো কাজ করেন, সেবামূলক কাজ করে থাকেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে থাকেন, অসততার পথ নেননি, সততার সঙ্গে করেছেন, সকলে কাজের সলভ আপনার ক্ষমতা অনুযায়ী করে দিয়েছেন, আপনি রাতে ভালো ঘুমাতে পারবেন, আপনার ভয় কিছু নেই। কিন্তু তার ঠিক উল্টো কাজ যদি কেউ করে থাকে, আপনার রিটায়ারমেন্ট তাকে বিবেক দংশন করবে, কিংকোবরার মতো টুক টুক করে ছোবল মারবে এই বিবেকে, কনসেন্সে। এটা আমি খুব ভালো মতো উপলব্ধি করেছি আমার চাকরি জীবনে। আমি তো অনেক বিদেশ এবং দেশ ঘুরেছি চাকরি সূত্রে, তার জন্য আমি হয়তো কোটিপতি নই, গাড়ি বাড়ি হয়তো করতে পারিনি, কিন্তু আমি অমূল্য কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, যেই অভিজ্ঞতাগুলো আমি আমার ব্যক্তিগত লাইফে আফটার ইন দিস স্টেজ আমি ব্যবহার করছি। চোখ কান আমার খোলা, যার জন্য আমি বিন্দাস আছি। খেলাম তো খেলাম, না খেলাম তো না খেলাম, চিন্তা নেই। কারণ কারো ক্ষতি অন্তত গেল তো, আমার উঁচু পদে
মানে উচ্চপদের চাকরি করে ক্ষমতার জোর আমি কখনো কাউকে দেখাইনি অন্যায়ভাবে, কারোর সঙ্গে জ্ঞানত খারাপ ব্যবহার করিনি। ঠিক সেরকমই এই আপনার রিটায়ারমেন্টে এই উপলব্ধিগুলো আসবে। ভালো এবং অসৎ কাজের মধ্যে তার রিপেন্টেন্স তাকে প্রতি মুহূর্তে আঘাত দেবে। আর বাদ বাকি তো যদি ঈশ্বরের মার থাকে, দুনিয়ার বাঘ, তো বিভিন্ন প্রিয়জনদের কাছ থেকেও পেতে পারে, পাড়া প্রতিবেশী সমাজের কাছ থেকেও পাবে। প্রতিটা পাই ঘন্টা হিসাব তাকে ঠিক সেইভাবেই দিতে হবে। যৌবনের উদ্বলনা আর পৌরত্বের অক্ষমতায় চলে আসার স্টেজে। এটা আজকে আপনাদের শেয়ার করছি, হঠাৎ আমার মনে হলো করি, তাই করছি, কারণ এটা সবার ক্ষেত্রেই হয়। আর কি জানেন যে 58% জানিয়েছে যে তারা তো চলাফেরার অসুবিধা তাদের কর্মজীবন থেকে দূরে সরিয়ে দিচ্ছে 58%। আর প্রবীণদের জন্য কেন্দ্রীয় সরকারের SSCRED একটা প্রকল্প আছে, সেই সম্পর্কে জানেন খুব কম মানুষই। পুরোটা হচ্ছে SSCRED। এই প্রকল্প সম্পর্কে যারা অবগত আছেন, সমীক্ষায় আরও দেখা গেছে যে 54.6% প্রবীণ আর্থিক চাপকে জীবনের প্রধান সমস্যা হিসেবে দেখছেন। 54.6% রিটায়ার্ড পার্সনরা। আর যে প্রকল্পের কথা বললাম সেই প্রকল্পের কথা খুব কম লোকেই জানেন। মাত্র 3.3% প্রবীণ যে প্রকল্পের কথা বললাম সেই প্রকল্পটার কথা, সরকারি কেন্দ্রীয় সরকারের প্রকল্প SSCRED, এটা 3.3% মানুষ জানে। 3.3% অফ রিটায়ার্ড পার্সন, ভেটারান পিপল। খুব কম সংখ্যক লোকই এই প্রকল্পের কথা জানেন। এখন এই প্রকল্পের কথা বলতে গেলে আরও অনেক সময় চলে যাবে। যদি কোনো সুযোগ হয় আমি এই প্রকল্পটার সম্বন্ধে পরে আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা করব। এইবার যেটা আসি সেটা হচ্ছে যে এই যে আর্থিক চাপ 54.6%, 54.6% যে আর্থিক চাপের কথা বলছেন, তাদের পারিবারিক যোগাযোগের অভাব তাদের মানসিকভাবে দুর্বল করে তুলেছে। এটাও একটা ব্যাপার জানেন। চাকরি করছেন সংসারের জন্য, এটা ব্যক্তিগতভাবে আমি অন্যভাবে বলছি, তারাই হয়তো পরে আপনাকে ঠিক সেইভাবে রিটার্নটা দেবে না। রিটার্ন বলতে একটু সেবা যত্ন, একটু ভালোবাসা, একটু সহযোগিতা, একটু পাশে থাকা। সে নিজের ছেলেমেয়ে হতে পারে, নিজের স্ত্রী হতে পারে, নিজের আত্মীয় স্বজন হতে পারে, নিজের পাড়া প্রতিবেশী হতে পারে, হোয়াট এভার। সেটাও কিন্তু অনেক প্রবীণকে মানসিকভাবে আঘাত দেয়। আর 34.7%, মানে 34.7% প্রবীণরা শারীরিক অসুস্থতাকে বড় বাধা বলে মনে করছে। আমি খুব বিস্তারিতভাবে এই স্টেজটা আলোচনা করলাম। এবং তবে হতাশার মধ্যে আশার আলো রয়েছে। 87.5%, মানে 87.5% প্রবীণ বিশ্বাস করেন যে কাজে থাকা মানে জীবনের স্রোতে ভেসে থাকা। সত্যি তো তাই, যেটা বলছিলাম আমি। যদি কাজের মধ্যে যাই পাওয়া যায়, 2000, 5000, 6000, ডাজেন্ট ম্যাটার, কিন্তু মনটা শরীরটা ভালো থাকবে যে আমি কাজের মধ্যে আছি, ঘরে বসে বোর হয়ে যাচ্ছে না, কারোর মানে তুচ্ছ চাচ্ছিল্যতা মনে অন্তত টাচ করবে না। তারা এই যে 87.5%, 87.5% প্রবীণ কী বলেন জানেন? যে যদি মানে কাজ এবং স্বাধীনতার একটা অনুভূতি দেয়, যদি জীবনে কাজের মধ্যে ভেসে থাকি তাহলে। আর এই 78%, মানে 78% প্রবীণ মনে করছেন কাজ তাদের স্বাধীনতার অনুভূতি দেয়। মনে হয় না যে কারোর পেনশনের পয়সা তো আমার আছেই, সরকারি চাকরিজীবীর কথা বলছি। আর যারা চাকরিজীবী নন সরকারি, যারা প্রাইভেটে কাজ করে এসছেন, বা যারা পেশাগতভাবে ব্যবসা করে এসছেন, বা আইনজীবী বলুন, অভিনেতা অভিনেত্রী বলুন, হোয়াট এভার অন্যান্য কাজ, তারা খুব মানসিক চাপে পড়ে যান।
আর্থিক যৌনতা তাদেরকে সবসময় পিছু তাড়া করে। আর ৭৬% কাজ তাদের সম্মান এবং আত্মমর্যাদার প্রতীক। 76% প্রবীণ তাই মনে করে। এজ ওয়েল ফাউন্ডেশনের এই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিমাংশু রাট তিনি এই সমীক্ষা প্রসঙ্গে বলেন যে ভারতের প্রবীণরা শুধু আর্থিক স্থিতিশীলতাই চান না, তারা মর্যাদা, সম্মান এবং জীবনের উদ্দেশ্য খোঁজেন কাজের মধ্যে। সেটা বিশেষ করে প্রথম তো তার নিজের ফ্যামিলির মধ্যে, নিজের স্ত্রী বলুন, ছেলেমেয়ে বলুন, নাতিপুতিদের কাছ থেকে, পাড়া প্রতিবেশী, সমাজের মধ্যে থেকে, আত্মীয় স্বজনের মধ্যে থেকে সেটা একজন প্রবীণ ব্যক্তি আশা করেন। আর সেই জন্য এই যে আমি আপনাদের বললাম যে 78% প্রবীণরা তারা মনে করেন কি জানেন, যদি কোনো কাজ করি আপনার রিটায়ারমেন্টে এজে অন্তত কাজই তাদের সম্মান এবং আত্মমর্যাদার প্রতীক বলে তারা মানেন। কেউ বলবে না যে লোকটা পেনশনের পয়সা বসে বসে খাচ্ছে, বা যাদের পেনশন নেই অন্তত নিজে কখনো ভাববে না যে আমার ঘরের লোক যাদের জন্য এত করেছি তারা আজকে আমাকে বোঝা মনে করছে। আগে একবার ডাকলে চা পেয়ে যেতাম, এখন 4 বার ডাকলে 5ম বারের চাটা আসে 10-15 মিনিট পরে। এই ধরনের অবহেলাটা যেন তাদের মনে না আসে, আশা করি বোঝাতে পারছি। এবং যে কলকাতা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের পরে সুরঞ্জন দাস, নাম শুনেছি আমরা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খুব কৃতি ছাত্র, উনি উপাচার্য ছিলেন কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেই সুরঞ্জন বাবু উনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাজ করেছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাজ করেছেন সুরঞ্জন দাস। বর্তমানে তিনি অ্যাডামাস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এখন হয়েছে, সেই উপাচার্য পদ তিনি সামলাচ্ছেন। তার কথায় যে পশ্চিমের বেশিরভাগ দেশেই এটা রেওয়াজ, হোয়াইট কলার জবে যারা আছেন তাদের অবসর বলে কিছু থাকে না। আজকে সুরঞ্জন দাসের মতো মানুষ আজকে আবার একটা কাজ হয়তো প্রাইভেটে পেয়ে গেছেন, অ্যাডামাস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেটা হেড অফিসটা আপনার উত্তর 24 পরগনার বেলঘরিয়ার কামারহাটি পৌরসভার ঠিক পেছনে। তার অনেক ইতিহাস আছে। বাম ফ্রন্টের মানে সিপিএমের একজন খুব বড় নেতার, এই মালিক নামটা বললাম না, তিনি হচ্ছেন সম্পর্কে মামা হন, আপন মামা, মানে ভাগনা আর কি, আর নেতা ওনার মামা হন। সেই প্রভাবটা খাটিয়ে সেই জমিটাতে তিনি আজকে অ্যাডামাস ইন্টারন্যাশনাল তৈরি করেছেন। যাক, অতীতটা আমি বললাম না, অতীতটা কারো ঘাটা ঠিক নয়, কিন্তু সবার তো এই ভাগ্য হয় না। সেই অ্যাডামাস ইন্টারন্যাশনাল মালিকেরও এই মতো ভাগ্য কারো হবে না, সবার হয় না। আর এই যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুরঞ্জন দাস মহাশয়ের মতো এরকম সবার কপাল খুলবে না যে তিনি আবার আরেকটা বেসরকারি সংস্থায় গিয়ে উপাচার্য পদে তিনি বাকি জীবনটা হয়তো কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এটা তো সবার ভাগ্যে হয় না। যাই হোক, তিনি এই কথাগুলো বলছেন যে ইংল্যান্ডের কিছু জায়গায় অবসরের বয়স তুলে দেওয়া হয়েছে, আমেরিকাও অবসরের বয়স তুলে দিয়েছেন। যারা মানে আমেরিকাও অবসরের বয়স তুলে দিয়েছে, যতক্ষণ আপনার শরীর থাকবে, যতক্ষণ সক্ষম থাকবেন কাজ করে যাবে। আর সাহেবরা, ফরেনাররা এমনিতেই আমাদের থেকে অনেক সক্ষম, এটা তো অস্বীকার করার জায়গা নেই। আমরা তো ফুটবলে দেখি তাদের চেহারা, তাদের শারীরিক কাঠামো। যে ভারতীয়রা 30 বছর পরই ফুটবলে পাওয়া দেওয়ার মতো সক্ষমতা থাকে না। আর আপনি দেখুন, মেসিকে দেখুন বা রোনাল্ডোকে দেখুন, তারা কিন্তু এখনও, বা যারা বিদেশিরা কলকাতায় খেলতে আসেন ISL বা বিভিন্ন টুর্নামেন্টে, 30+ এজ, 35+ এজ, 42 এজ বা 40+ এজ, এখনও তার ফাটিয়ে খেলে যায়। ভাবা যায় না যে কীভাবে এটা খেলে।
শারীরিক সক্ষমতা, ডিসিপ্লিন, শরীর প্রতি যত্ন, এটা চালিয়ে নিয়ে যায়। যে ফরেনাররা এইভাবেই প্রাকৃতিকগতভাবে নিজেদের শরীরটাকে এভাবে তৈরি করে নিয়েছেন। এরপরে দেখুন আরেকটা যেটা আসে, সেটা হচ্ছে যে ফলে বয়স হলে কর্মদক্ষতা কমে যায়, এটা ঠিক, এই তথ্য কিন্তু ভুল। আমরা বলি যে বয়স হয়েছে, এইসব রোগ হতেই পারে, বয়স হয়েছে আপনার এনার্জিটা কমে যাচ্ছে। বয়স যা সত্যি করে ফিট আমি দেখেছি, এখন আমার জানা কিছু আছে যাদের 80+ এজ, হেঁটে বাজার করেন, তিনি এখন সকালে যোগব্যায়াম করেন, মর্নিং ওয়াক করেন এবং গর্ব করে বলেন আমার এজ 80+, কোনো রোগ নেই। এটা তো সবাই বলতে পারবে না, সেই আশীর্বাদটা হয়তো আমরা সকলে পাই না। এবং তারা কি বলেন জানেন, যে বয়সটা একটা সংখ্যা। বড় বড় মনীষীরাও বলে, বড় বড় সেলিব্রিটিরা, নামী ক্রীড়াবিদরা, তারাও সেই বলে, বা যারা নামী নেতা নেত্রী বলুন, বা যে কোনো পদে যারা আছেন, নাম করেছেন যে কোনো তাদের পেশাগত দিক দিয়ে, তারাও এই কথা বলেন যে বয়স হয়েছে, কাজ এখনও করে যাচ্ছি, এনার্জি অফুরন্ত মনের মধ্যে। যেরকম অনেক প্রেসিডেন্ট আছেন, অনেক প্রাইম মিনিস্টার আছেন আউট অফ দ্য কান্ট্রি। এবং দেখো আরেকটা কথা, যে একই সঙ্গে এই যে সুরঞ্জন বাবু তার সংযোজন, তিনি বলছেন যে তবে এটাও মাথায় রাখতে হবে যে অবসরের বয়স তুলে দিলে নতুন প্রজন্মের চাকরির ব্যবস্থাটা করতে হবে। এটাও ঠিক। তাহলে তো একটা মানুষ 70, 75, 80 বছর পর্যন্ত কাজ করে যাবে, প্রজন্ম তো চাকরি পাবে না সেই পোস্টে। এটাও একটা ভাবনার বিষয়। তবে বিদেশে বয়স্কদের জন্য অনেক রকম ব্যবস্থা আছে যেটা আমাদের দেশে নেই। তাদের বয়স্করা, তাদের ছেলেমেয়েরা বাবা মাকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করার সাহস পাবে না। আমি ইংল্যান্ডেও গিয়ে দেখেছি, আমার কাকার ছেলেমেয়েরা এখন থাকে, কাকু থাকে ওখানে, মারা গেছেন কাকু। তো সেখানে নিয়ম হচ্ছে যে বাবা মাকে তোমাকে দেখতে হবে ছেলে মেয়েদের সমানভাবে, এবং যদি তুমি বাবা মাকে অযত্ন করো, ঘর থেকে তাড়িয়ে দাও, তাহলে বা ঠিকমতো সেবা না করো, তোমার ক্রিমিনাল অফেন্স জেল হয়ে যেতে পারে, কড়ায় গন্ডায় জরিমানা হতে পারে। আমাদের দেশে কিন্তু সেই সিস্টেমটা নেই, যার জন্য ছেলের বউ ছেলে তাড়িয়ে দেয় বাবা মাকে নিজের বাড়ি থেকে, নিজে ভোগ করছে, শ্বশুর শাশুড়িকে নিয়ে এসে সেই ঘরে রাখছে, নিজের বাবা মার জন্য জায়গা নেই। এই নিয়ে আমি অনেক ভিডিও করেছি, খুব কষ্ট লাগে, বাবা মাকে মারে, গায়ে হাত তোলা, এসব ঘটছে। আইন আমাদের দেশে সেরকমই পরিস্থিতি, যার ফলে এই ধরনের লজ্জাকর ঘটনাগুলো ঘটে, তখন খুব কষ্ট লাগে। এই ছেলে মেয়েদের তো বাবা মা কষ্ট করে মানুষ করেছে, নিজে না খেয়ে এই ছেলে মেয়েদেরকে মানুষ করেছে সামান্য রোজগারের উপরে। তার বিনিময়ে ইন ফিউচার এই ছেলেমেয়েরা তা এই প্রতিদান দেয়, হয়তো সকলে নয়, কিন্তু অধিকাংশই তাই করে। আর আরেকটা হচ্ছে যে পুরনোদের অভিজ্ঞতার সঙ্গে অবশ্যই নতুনদের কাজের সুযোগের মেলবন্ধন ঘটাতে হবে, এবং যদি এইরকমভাবে নতুন এবং পুরনোদের অভিজ্ঞতার কাজের মেলবন্ধন ঘটানো যায়, তাহলে মোটামুটি সমাজে একটা ভালো বার্তা যাবে, কাজের পরিস্থিতিটা ভালো হবে উভয়ের পক্ষে, নবীন এবং প্রবীণের পক্ষে, আর সেটাই সমাজের পক্ষে একদম মঙ্গল হবে। জানি না এটা কতটুকু হতে পারে, বা সরকার বলুন, সমাজ বলুন, বা সেই প্রতিষ্ঠানগুলো এরকম চিন্তা কতটুকু করে, আই ডোন্ট নো। আর তবে ওয়াকিবহাল মহলে অনেকের মনে করছেন যে দেশে বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে, এবং সেখানে অবসরের পরেও কাজ করে যাওয়ার ইচ্ছে নিতান্তই একটা বিলাসিতা। অবসরপ্রাপ্ত কিন্তু এখনও কর্মরত এক আমলার কথায় নতুনদের কাজের সুযোগ করে দেওয়া সবচেয়ে জরুরি। সরকার অনেক ক্ষেত্রে অবসরপ্রাপ্তদের দিয়ে কাজ করাতে চায়, তার একটাই কারণ, অর্ধেক বেতন দিয়ে দক্ষ কর্মী পাওয়া যায়। তবে আমার মতে
নতুনদের সুযোগ দেওয়া উচিত। একদম ঠিকই কথা এটা। অবসরপ্রাপ্তদের দিয়ে আপনি অনেক কাজ করাতে পারবেন, তাকে তো সরকারি পুরো বেতনটা দিতে হয় না, লামসাম দিলেই হবে, প্লাস তাদের পেনশন। আর যাদের নেই তাদের তো নেই। কিন্তু আরেকটা দিক হচ্ছে যে নতুন প্রজন্মকে তো বেকার রাখা যায় না, সমাজে সেটা অশুভ লক্ষণ। অনেক কিছু খারাপ জিনিস ঘটে যেতে পারে যদি শিক্ষিত বেকার যুবকরা চাকরি না পায়। এই দুটো মেলবন্ধন যদি ঘটানো যায়, যারা প্রবীণে কাজ করতে চায় তাদের জন্য একটা ক্যাটাগরি কাজের ব্যবস্থা করে দেওয়া, কারণ তারা যে কাজ করে এসছে তাদের সেই অভিজ্ঞতা আছে, যে অভিজ্ঞতাটা নতুন প্রজন্মের নাও থাকতে পারে। অতএব প্রবীণদের সঙ্গে কাজ করে নবীনরাও কিছু জিনিস শিখে যাবে, কী করে গুরুজনদের সেবা করতে হয়, কী করে গুরুজনদের সম্মান করতে হয়। হোয়াট এভার লাইক ডেট আমি আপনার সঙ্গে এটুকু শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইবটা করে দেবেন, এটাই আমার অনুরোধ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আপনাদের সঙ্গে দেখা হবে।